আজকের গল্প সালমা চৌধুরী রচিত আমৃত্যু ভালোবাসি তোকে। হাসপাতালের বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে আবির। গতকাল অ্যাক্সিডেন্টের পর থেকে তানভীরের কাছেই আবিরের ফোন ছিল। তানভীর আবিরের মাথার পাশে ফোনটা রেখে বেরিয়ে গেছে। রাকিবও চলে গেছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তানভীর পার্টি অফিসের সামনে আসতেই দেখল ভেতরে কয়েকজন কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি করছে। তানভীর দ্রুত ভেতরে গেল। আজ থেকে 15 দিন আগে সংগঠিত এক প্রোগ্রামের ছোটখাটো ভুলভ্রান্ত নিয়ে 2-4 জন কথা বলছিল। সেটা এক পর্যায়ে তর্কের রূপ নিয়েছে। তানভীর প্রথমে শান্ত থেকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু কারো থামার নামই নেই। অল্প বয়সে সবারই রক্ত গরম থাকে, কারো মুখ থেকে সামান্য কথাও কেউ সহ্য করতে পারে না। বেসামাল পরিস্থিতি বুঝতে পেরে তানভীর উচ্চস্বরে ধমক দিতেই সকলে নীরব হয়ে গেছে। সময়টা যেন থমকে গিয়েছে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো শব্দ নেই। আবিরের বলা কথাগুলো মনে করে তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করল। সবাইকে থামিয়ে তানভীর নিজের চেয়ারে মাথা চেপে ধরে বসে আছে। গতকাল থেকে তানভীরের মেজাজ এমনিতেই খুব গরম। মেঘের অনাকাঙ্ক্ষিত আচরণ, আবিরের অ্যাক্সিডেন্ট, মিহনাজের তামিমের প্রতি তীব্র আক্রোশে তানভীরের মেজাজ তুঙ্গে। তানভীরের নিজের বোনের প্রতি যতটা না ক্ষোভ ছিল, তার চেয়ে বেশি রাগ হয়েছিল বন্যাকে সেখানে উপস্থিত থাকতে দেখে। বন্যার ম্যাচুরিটি তানভীরকে বরাবরই মুগ্ধ করে। মেয়েটা কখনোই উশৃঙ্খল আচরণ করে না, করলেও সেটা নির্দিষ্ট গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে। যেমন মেঘেদের সাথে থাকলে বন্যা ওদের মতোই দুষ্টামি ফাজলামো করে, আবার বাড়িতে থাকাকালীন ছোট ভাইয়ের সাথে খুনসুরিতে মেতে থাকে। অথচ স্যার, ম্যাম, তানভীর, আবির কিংবা বড়দের সামনে একদম শান্তশিষ্টভাবে কথা বলে। বন্যার কথা আর আচরণ কোথাও কোনো প্রকার অভদ্রতার ছোঁয়া নেই। মেয়েটার রাগ বোঝারও কোনো উপায় নেই। গতকালের ঘটনায় বন্যার উপস্থিতি দেখে তানভীর নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না। আবির আর তানভীর দুজনের দৃষ্টিতেই বন্যা মেঘের তুলনায় অনেকটাই পরিণত। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে, খুব করে কিছু আশা করে না পেলে তখন বুকের ভেতর যে আঘাতটা লাগে, সেটা এত সহজে মোছে না। তানভীরের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। বন্যার প্রতি তানভীরের অন্ধবিশ্বাস ছিল। বন্যা মেঘের সাথে থাকলে মেয়ে কখনো ভুল বা অন্যায় কিছু করবে না, সেই বিশ্বাসটা বন্যা নষ্ট করে দিয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বাধ্য হয়ে রাতে বন্যার উপর নিজের রাগ ছেড়েছে। যদিও পরে সবটাই জেনেছে, কিন্তু তখন কল দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। বন্যাকে ফোন দিবে ভাবতেই পকেটে থাকা ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো। পকেট থেকে ফোন বের করতেই বন্যার নামটা ভেসে উঠল। অমনি তানভীরের অষ্টপুট প্রশস্ত হলো। মাথা যন্ত্রণা, মনের অশান্তি যেন মুহূর্তেই গায়েব হয়ে গেছে। ফোন রিসিভ করে তানভীর মোলায়েম কণ্ঠে বলল, আসসালাম আলাইকুম। বন্যা ভয় ভয় বলল, ওয়ালাইকুম আসসালাম। আবির ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, শুধু হাতে পায়ে আর মাথায় ব্যান্ডেজ করা, তবে বিন্দাস আছে। সরি। ওমা, সরি বলছো কেন? এমনি। ভাইয়া কি এখনো হাসপাতালে? হ্যাঁ, কালকে সম্ভবত বাসায় নিয়ে যেতে পারবো। মেঘ কোথায়? হাসপাতালেই আছে। আপনি কোথায়? আমি পার্টি অফিসে এসেছি। তুমি কি করছো? ভার্সিটিতে আসছি। মেঘ কি আজ বাসায় যাবে না? ও মনে হয় বাসায় ফোন রেখে আসছে, কথা বলতে পারছি না। আমি হাসপাতালে গিয়ে বনুকে ফোন দিব নে, তখন কথা বলে নিও। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করব? তোমার বন্ধুদের কথা বাদ দিয়ে যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারো। বন্যার মুখ বন্ধ হয়ে গেছে। গত রাতেই তানভীর নিষেধ করেছিল, কিন্তু ভার্সিটিতে এসে 2 বন্ধুকে না পেয়ে বন্যার মনটা খুঁতখুত করছে। তাই তানভীরকে জিজ্ঞেস করবে ভেবেছিল, অথচ তানভীর আগে থেকেই সাবধান করে ফেলছে। বন্যা ধীর কণ্ঠে বলল, আচ্ছা রাখি এখন। কি যেন জিজ্ঞেস করতে চেয়েছিলে? কিছু না, ভালো থাকবেন। তানভীর মুচকি হেসে বলল, তুমিও ভালো থেকো, আর কোনো সমস্যা হলে জানিও। বন্যা কল কাটতে কাটতে ঘুরতে নিলে আচমকা এক ছেলের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। ছেলেটা দ্রুত সরে গিয়ে ভারী কণ্ঠে বলল, এই যে খুকি, কানা নাকি? দেখে চলতে পারো না? বন্যা ফোন কানে নিয়ে চোখ তুলে তাকালো। ছেলেটা বেশ ফর্সা, বন্যার তুলনায় হাইট অনেকটাই বেশি। চোখে সাদা গ্লাস, চুলগুলো গোছানো, পরনে শার্ট, তার উপর অ্যাপ্রন। বন্যা ছেলেটার দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। ছেলেটা বিপুল চোখে বন্যার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তানভীর ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে শুধালো, কে ধমক দিয়েছে? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, চিনি না, রাখছি এখন। ছেলেটা কয়েক মুহূর্ত স্থির থেকে বন্যার দিকে তাকিয়ে চলে যাচ্ছে। বন্যাও সূক্ষ্ম নেত্রে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটার চালচলনের হঠাৎ পরিবর্তন দেখে বন্যার মনে খটকা লাগছে।
তাছাড়া বন্যা যেখানে দাঁড়িয়েছিল সেখান দিয়ে সচরাচর কেউ হাঁটাচলা করে না। তবে ওই ছেলে এদিকে কেন আসবে? ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে ক্লাসের দিক থেকে সিনিয়রই হবে, কিন্তু আগে কখনো এই ছেলেকে দেখেছে কিনা সেটা মনে করতে পারছে না। ছেলেটা অনেক দূর চলে গেছে। বন্যা আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো। বন্যার হঠাৎই মিহনাজের সাথে প্রথম দেখার ঘটনা মনে পড়ে গেছে। মিহনাজ ইচ্ছাকৃত ধাক্কা দিতে এসে নিজেই এমন ভাব নিয়েছিল, তেমনই এই ছেলেও অন্য রাস্তায় এসে আবার ধমক দিয়ে বসলো। বন্যার এখন নিজের উপর বড্ড রাগ হচ্ছে। একটু আগে বিষয়টা খেয়াল করলে ছেলেটাকে অন্তত পক্ষে দুটো কথা বলতে পারত। তানভীর পুনরায় কল করছে। বন্যা কল রিসিভ করা মাত্রই তানভীর আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? কে কি বলেছে? তেমন কিছু না। সত্যি কথা বলো, আসবো আমি? আরে না, সত্যি কিছু হয়নি, আপনার আসতে হবে না। আর ইউ শিওর? ইয়েস। ঠিক আছে, ক্লাস শেষ করে বাসায় চলে যেও। জি আচ্ছা, রাখছি। বন্যা কল কেটে আবারও তাকালো। ততক্ষণে ছেলেটা কোথায় যেন চলে গিয়েছে। এর মধ্যে লিজা আর মিষ্টি এসে বন্যার মাথায় গাঁটটা মেরে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, কিরে, তুইও কি লিফাত ভাইয়ার মতো প্রেমে পড়ছিস? বন্যা কপাল কুঁচকে রাশভারী কণ্ঠে শুধালো, লিফাত ভাইয়া আবার কে? লিজা হেসে উত্তর দিল, এই যে একটু আগে যার সাথে কথা বলছিলি, যার দিকে এইমাত্র তাকিয়েছিলি, তিনি হচ্ছেন লিফাত ভাই। 4th ইয়ারের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। উনি যে কত মেয়ের ক্রাশ তার কোনো হিসেব নেই, এমনকি আমারও ক্রাশ। তা কি কথা বলছিলি রে? বন্যা রেগে বলল, কোনো কথাই বলিনি, তোর ক্রাশের সাথে কথা বলতে আমার বইয়েই গেছে। আরেকটা কথা, তোর ক্রাশের ক্যারেক্টারের সমস্যা আছে, বুঝলি? লিজা দাঁতে দাঁত চেপে কটকট করে বলল, তুই আমার ক্রাশকে নিয়ে একদম বাজে কথা বলবি না। বলতেও চাই না, এমনকি তোদের সাথেও কথা বলতে চাই না, বাই। বন্যা ক্লাসে চলে গেছে। বন্যার পিছু পিছু মিষ্টি আর লিজাও ছুটছে। এদিকে আলী আহমেদ খান চলে যাওয়ার পর আরো 2-3 ঘন্টা মাহমুদা খান হাসপাতালে ছিলেন। আবিরকে যতটা সম্ভব বুঝিয়েছেন। মালিহা খান আজ কম বেশি কথা বলেছেন। হালিমা খানের সাথেও পরিচিত হয়েছেন। প্রায় 1টার দিকে ওনারা বাসার উদ্দেশ্যে চলে গিয়েছেন। মালিহা খান আর হালিমা খান দুজনেই বাসায় যাওয়ার জন্য বলেছেন, কিন্তু প্রত্যুত্তরে মাহমুদা খান কিছুই বলেননি। এত বছরের দূরত্বের পর হুট করে ওই বাড়িতে চলে যাওয়া ওনার কাছেও স্বাভাবিক বিষয় না। এই বাড়ির সাথে জড়ানো আবেগগুলো কেমন যেন শক্ত পাথরে মুড়িয়ে আছে। সেই পাথর না গড়লে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা অসম্ভব ব্যাপার। আলী আহমেদ খান মুখ রক্ষার খাতিরে বোনকে বাসায় যেতে বললেও 2 ভাবি খুব আন্তরিকতার সহিত বাসায় যাওয়ার জন্য বলেছেন। দুপুরের পরপরই ইকবাল খান, আকলিমা খান, মিম আদি হাসপাতালে আসছে। আবিরের অসুস্থতার কথা তানভীর বলতে চায়নি, তবে ইকবাল খান বারবার জোর করায় বাধ্য হয়ে বলেছেন। বলতে দেরি হলেও তাদের রওনা দিতে দেরি হয়নি। মিম আর আদি সারা রাস্তা কেঁদে কেঁদে এসেছে। আবিরের সাথে মিম খুব কম কথা বলে, হুটহাট দেখা না হলে মিম ইচ্ছাকৃত সামনেও পড়ে না। তবে ভাইয়ের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই তার। অন্যদিকে আদির আবদার করার একমাত্র জায়গা আবির। বাহিরে থাকাকালীন ভিডিও কল দিয়ে প্রতিনিয়ত বলতো, ভাইয়া এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, কবে আসবা? এখনো তাই করে। হাসপাতালে এসে আবিরের অবস্থা দেখে 2 ভাই বোন থম মেরে গেছে। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ দেখে আঁতকে উঠল। এমন অবস্থায় বাস্তবে কাউকে দেখেনি তারা, এই প্রথমবার আবিরকে দেখছে। আকলিমা খানও অনেক বেশি আতঙ্কিত হয়েছে। আবিরকে দেখেই আর্তনাদ শুরু করেছেন। ইকবাল খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, কিছুই বলতে পারছেন না। ওনার চোখে ভেসে উঠেছে বহু বছর আগে আলী আহমেদ খানের অ্যাক্সিডেন্টের পরের দৃশ্য। তখন আলী আহমেদ খান অ্যাক্সিডেন্ট করে প্রায় 6 মাস বিছানায় ছিলেন। একই রূপে নিজের ভাইপোকে কখনো দেখতে হবে, এটা ইকবাল খান কখনো কল্পনাও করেননি। ইকবাল খান তাড়াতাড়ি আবিরের রিপোর্ট চেক করতে লাগলেন, হাতে পায়ের অবস্থা বোঝার জন্য। মাথায় চাপ বেশি খেলেও হাতে আর পায়ে খুব বেশি সমস্যা নেই। 21 দিন বেড রেস্টে থাকলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। দুপুর পেরিয়ে সন্ধ্যা হতে চলল। দুপুরে সবাই অল্প স্বল্প খেয়েছে, কিন্তু মেঘ কিছুই খায়নি। সেই যে আবিরের পায়ের কাছে বসেছিল, সারাদিন যাবৎ সেখানেই বসে আছে। 2 হাতে হাঁটু দুটো আঁকড়ে ধরে হাঁটুর উপর কাত করে মাথা রেখে অমত্ত আঁকিতে আবিরের অভিমুখে চেয়ে আছে। নাক অব্দি ওড়না টানা, আঁকি যুগল স্থির। প্রয়োজনের বাহিরে একবারের জন্য পলক ফেলছে না।
কখনো কখনো চোখের কার্নিশ দিয়ে অনর্গল গড়িয়ে পড়ছে নোনা জল। অতি সন্তর্পণে চোখের পানি মুছে আবারও চেয়ে আছে আবিরের দিকে। সারাদিনে খাবো না ব্যতীত মেঘের মুখ থেকে আর কোনো কথাই বের হয়নি। সকাল থেকেই আবির ক্ষণে ক্ষণে মেঘকে দেখছে, কিন্তু আজ তার কিছু বলার সামর্থ্য নেই। আম্মু মামুনির সামনে মেঘকে যে দুটো কথা বলবে সেই পরিস্থিতিও নেই। কেউ আবিরের পাশ থেকে উঠে যাচ্ছেও না। বিকেলে হালিমা খান আকলিমা খানদের সাথে বাসায় গিয়ে রাতের জন্য খাবার রান্না করে সন্ধ্যায় আবার হাসপাতালে আসছেন। ইকবাল খানও সাথে এসেছেন। আলী আহমেদ খানও অফিস থেকে সরাসরি হাসপাতালে এসেছেন। মালিহা খান আর মেঘ দুজনেই সারাদিন হাসপাতালে ছিল। আবির ঘুমোচ্ছে দেখে কেউ ডাকেনি। হালিমা খান এসে থেকে মেঘকে খাওয়ানোর চেষ্টা করেছেন। আলী আহমেদ খান নিজেও দুবার খাওয়ার কথা বলেছেন, কিন্তু মেঘ নিশ্চুপ বসে আছে। বাধ্য হয়ে হালিমা খান তানভীরের নাম্বারে কল দিয়েছে। তানভীর কল রিসিভ করতেই হালিমা খান বিরক্তি ভরা কণ্ঠে বললেন, কোথায় তুই? তানভীর উত্তর দেওয়ার আগেই হালিমা খান পুনরায় বলে উঠলেন, যেখানেই থাকিস হাসপাতালে এসে তোর বোনকে খাইয়ে রেখে যা। আমি তোর বোনের সাথে আর পারবো না। আচ্ছা আসছি, তুমি কিন্তু বোনের সাথে রাগারাগি করো না। তোর আর তোর বাপের আদরে মেয়েটা দিন দিন আরো বেশি জেদি হচ্ছে। আমি এখনই আসছি। 20 মিনিটের মধ্যে তানভীর হাসপাতালে আসে। মেঘ তখনও গুটিসুটি মেরে বসে আছে। তানভীর ঢুকতেই মেঘ নড়ে চড়ে বসলো। তানভীর ভারী কণ্ঠে বলল, খাচ্ছিস না কেন? খিদে নেই বললেই হলো। তানভীর প্লেটে খাবার বেড়ে মেঘের সামনে ধরতেই মেঘ খাবো না বলে তানভীরের দিকে তাকালো। তানভীরের অগ্নি দৃষ্টি দেখে মেঘ কিছু বলার সাহস পেল না, চুপচাপ খাওয়া শুরু করলো। তানভীরও মেঘের সামনে চেয়ার নিয়ে বসে আছে। তানভীর চাইলেও মেঘকে কিছু বলতে পারছে না, আবার না বলেও থাকতে পারছে না, কারণ মেঘের এরকম আচরণ বাসার মানুষের চোখে সন্দেহের সৃষ্টি করবে। সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল, এই ফাঁকে 2-1 বার তানভীর মেঘকে বাসায় যাওয়ার কথা বলেছে। ঠান্ডা মাথায় বুঝিয়েছেও, কিন্তু মেঘ মাথা দিয়ে না করেই যাচ্ছে। তানভীর যখন বুঝতে পেরেছে মেঘকে রাজি করানো সম্ভব না, তখন বাধ্য হয়ে মালিহা খানকেও থাকতে বলেছেন। মেঘ, মালিহা খান আর তানভীর ছাড়া বাকিরা বাসায় চলে গেছে। রাকিব অফিস শেষে হাসপাতালে আসছে, তবে মালিহা খান উপস্থিত থাকায় কেউ কোনো প্রকার উল্টোপাল্টা কথা বলছে না। তানভীর আর রাকিব কিছুক্ষণ বসে তারপর বেরিয়ে গেছে। অনেকক্ষণ পর তানভীর 2 কাপ চা নিয়ে রুমে আসলো। 1 কাপ মালিহা খান আর 1 কাপ মেঘকে দিয়ে তানভীর নিজের ফোনটা মেঘকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বান্ধবীর সাথে একটু কথা বলিস। মেঘ চায়ের কাপে চুমুক দিয়ে গতকালের ঘটনাগুলো ভাবছে আর মনে মনে নিজেকে বকা দিচ্ছে। গতকাল হাসপাতালে আসার পর থেকে মেঘের মস্তিষ্কে আবির ভাই ব্যতীত আর কেউ নেই। 2-1 বার বন্যার কথা মনে হলেও ফোন বাসায় ফেলে আসে কল দিতে পারছিল না। মেঘ চা শেষ করে রুম থেকে বেরিয়ে বন্যাকে কল দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস? শুনলাম আবির ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছেন, কেমন আছেন এখন? মেঘের গলা দিয়ে কথা বের হচ্ছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বন্যা শান্ত স্বরে বলল, আই মেঘ, কাঁদছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা হয়েছে। আমি কেন এমন করলাম? আমি তো বোকা কেন বন্যা? বন্যা মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুই বোকা না, তোর মনটা খুব অস্থির। থাক, কাঁদিস না। ভাইয়া এখন কেমন আছে বল। ডাক্তার 21 দিন বেড রেস্টে থাকতে বলেছেন। 21 দিন পর আবার টেস্ট করলে বোঝা যাবে ঠিক হয়েছে কিনা। কালকে নাকি বাসায় নিয়ে যাবে? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? উনি গতকাল থেকে আমার সাথে কোনো কথা বলছেন না। হঠাৎ চোখে চোখ পড়লেও সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেন। আমি কি করব এখন? ওনার রাগ করাটা অস্বাভাবিক কিছু নয়। এক ছেলের সাথে খেলছিস বলে ক্লাস 5-এ থাকাকালীন যে লোক তোর গালে থাপ্পড় মারতে পারেন, সেখানে তুই এক ছেলেকে ভালোবাসিস বলার পর কিভাবে ভাবিস পরিস্থিতি শান্ত থাকবে? উনি আমায় থাপ্পড় মারলেও আমি অতটা কষ্ট পেতাম না যতটা কষ্ট এখন হচ্ছে। নিজের উপর আর মিহনাজদের উপর এত রাগ হচ্ছে। এখন অন্ততপক্ষে শান্ত থাকিস প্লিজ, আর কোনো ভুল করিস না। তোর ভাই মেহনাজদের যা করার করে ফেলেছে। মানে? গতকাল থেকে মেহনাজদের কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, আজ ক্লাসেও আসেনি। তোর ভাই বলছে 3 দিন পর নাকি ওদের খোঁজ পাবো। আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে নিষেধ করেছেন। কি বলছিস এসব? ঠিকই বলছি, তুই ভুলেও এই প্রসঙ্গে কিছু বলিস না।
গতকাল থেকে তোদের টেনশনে আমি ঘুমাতে পারছিলাম না। মেঘ আর বন্যা প্রায় 30 থেকে 40 মিনিট কথা বলার পর ফোন রেখে তানভীরকে ফোন দিয়ে আসছে। কোনো রকমে রাত কাটিয়ে সকাল থেকেই আবিরকে বাসায় নিয়ে যাওয়ার তোড়জোড় লেগেছে। ডাক্তার চেক আপ করে রিলিজ দেওয়া মাত্রই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে সকলে। এই অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে সমস্যা হবে বিধায় আবিরের জন্য নিচের একটা গেস্ট রুম গোছানো হয়েছে। আপাতত কিছুদিন ওখানেই থাকবে, পা ঠিক হলে উপরে চলে যাবে। মেঘও নিজের রুমে চলে গেছে। আবিরের দিকে যতবার তাকায় ততবারই মেঘের নিজের প্রতি ঘৃণা হয়। মেঘ বাসায় ফিরে সেই যে রুমে ঢুকেছে, সন্ধ্যার পর হয়ে গেছে, অথচ মেঘ একবারের জন্য নিচে আসছে না। আদি 2-3 বার দরজা পর্যন্ত গিয়ে মেঘকে ডেকে এসেছে, কিন্তু মেঘ আসছে না। বাধ্য হয়ে মিম মেঘের রুমে গেল। দরজার সামনে থাকে আপু বলে ডাকতে ডাকতে ভিতরে ঢুকলো। মেঘ টেবিলের উপর 2 হাতে মাথা ঠেকিয়ে বসে আছে। চুল এলোমেলো থাকার কারণে মেঘের মুখ দেখার অবস্থা নেই। মিম কাছে এসে ডাকলো, আপু। মিম কয়েক মুহূর্ত পরই বুঝতে পারলো মেঘ ফুপাচ্ছে। মিম যথাসাধ্য মেঘের চুলগুলো ঠিক করতে করতে মলিন স্বরে বলল, আপু তোমার কি হয়েছে, কাঁদছো কেন? মেঘের কান্নার তীব্রতা বাড়ছে, আরো বেশি ফুপাচ্ছে। মিম আতঙ্কিত কণ্ঠে মেঘকে ডাকতে লাগলো। মেঘ অনেকক্ষণ পর মুখ তুলে তাকালো। কান্নার তোপে মেঘের মুখ লাল টকটকে হয়ে গেছে, চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাধাহীন এই জলের ধারার কোনো অন্ত নেই। মিম অবুঝ মেয়ের মতোই চেয়ে আছে, প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছে। মেঘ আচমকা মিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মিমের মন ব্যাকুল হয়ে আছে। অনেকক্ষণ পর মৃদু স্বরে শুধালো, আপু কাঁদছো কেন? কি হয়েছে তোমার? প্লিজ বলো আমাকে। মেঘ কাঁদতে কাঁদতেই বলা শুরু করলো, আমি আবির ভাইকে অনেক ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ওনার অস্তিত্ব ব্যতীত আমার সত্তা কল্পনাই করতে পারি না। আমার সামান্য ভুলের কারণে আজ আবির ভাইয়ের এই অবস্থা। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। বিস্ময় মিমের চোখ 3 গুণ বড় হয়ে গেছে। মিম আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, তুমি আবির ভাইকে ভালোবাসো? কবে থেকে? দেশে আসার পর থেকেই। মিম আর্তনাদ করে উঠল, তুমি আমাকে এতদিনে বলতেছো? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি এখন কি করব, সামনে যাওয়ার সাহস পাচ্ছি না তো। কেন, তুমি কি ভাইয়ার মাথা ফাটাইছো নাকি? আমার জন্যই উনি অ্যাক্সিডেন্ট করছেন। হ্যাঁ বলছে তোমায়, ভাইয়ার কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল তাই করেছেন। চলো তো। না, আমি যাব না। মিম 2 হাতে মেঘের চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলল, চলো আমার সঙ্গে, আমিও একটু দেখি ভাইয়ার সাথে তোমায় কেমন মানায়। মেঘ সিক্ত আঁখিতে তাকিয়ে মলিন হাসলো। মিম টানতে টানতে মেঘকে নিয়ে যাচ্ছে। মিমের টানের কারণে মেঘের হাত খোলা চুল সম্পূর্ণ খুলে গেছে। আধুরে রূপ কেমন যেন ফ্যাকাশে দেখা যাচ্ছে। মিম মেঘের হাত ধরে টানতে টানতে সিঁড়িতে এসেই চিন্তিত কণ্ঠে বলল, আপু একটা প্রশ্ন করি। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কি? তোমার আর আবির ভাইয়ার বিয়ে হলে আমি তোমাকে কি ডাকবো, আর আবির ভাইয়াকেই বা কি? কথা সম্পূর্ণ করার আগেই মেঘ এক হাতে মিমের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল, ভুলেও যদি বাসার কারোর সামনে এ ধরনের কথা বলিস না, খুন করে ফেলবো। কেন? পরে বলবো। আচ্ছা ঠিক আছে। মিম আর মেঘ আবিরকে দেখার জন্য ড্রয়িং রুম পেরিয়ে গেস্ট রুমে আসছে। দরজায় দাঁড়িয়ে মিম হালকা করে কাশি দিল। আবির তখন পূর্ণ মনোযোগ দিয়ে ফোন দেখছিল। ফোনের স্ক্রিন জুড়ে আবিরের কাদম্বিনীর এক উজ্জ্বল ধৃষ্টতার বিচরণ। মুখে তার মিষ্টি হাসি, ডাগর ডাগর আখি জোড়া, তাতে গাঢ় কাজল রেখা টানা। আবির নেশাক্ত দৃষ্টিতে এই ছবিটাই দেখছিল। ছবির মালিক বহু বছর আগেই আবিরের হৃদয়ে স্থান করে নিয়েছে। অকস্মাৎ শব্দ হওয়ায় আবিরের ধ্যান ভেঙেছে। মুহূর্তেই ফোন রেখে চোখ তুলে তাকালো। সরাসরি নজর পড়ে মিমের দিকে। সূক্ষ্ম নেত্রে তাকাতেই মিমের পেছনে মেঘকে দেখতে পেল। মিম দরজা থেকেই বলল, ভেতরে আসবো ভাইয়া? আয়। মিম মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। মেঘ চিবুক গলায় নামিয়ে রেখেছে। মিম টুকটাক কথা বলছে, কিন্তু মেঘ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। মেঘের নীরবতা আবিরেরও সহ্য হচ্ছে না, তাই বাধ্য হয়ে মিমকে উদ্দেশ্য করে বলল, আম্মুকে বল আমাকে খাবার দিতে। মিম আচ্ছা বলে মেঘের হাত ছেড়ে
রুম থেকে বেরিয়ে গিয়েছে। আবির কয়েক মুহূর্ত মেঘের দিকেই তাকিয়ে রইল। কতক্ষণ যাবৎ মেঘকে দেখছে তার হিসেব নেই। হঠাৎ রাশভারী কণ্ঠে বলল, সারাদিন শেষে এতক্ষণে আমার কথা মনে পড়ল? মেঘ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে, থরথর করে হাত পা কাঁপছে। আবির বরাবর সূক্ষ্ম নেত্রে মেঘের দিকে তাকাচ্ছে। হঠাৎ মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই এম সরি আবির ভাই। সরি কেন? আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। আবির চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, কেন? তুই পেতনি সেজে আমাকে ধাক্কা মারছিলি নাকি? আবিরের এমন কথা শুনে মেঘ সহসা চোখ তুলে তাকালো। আবিরের মুখে হাসি দেখে মেঘ কপাল কুঁচকে আহাম্মকের মতোই চেয়ে আছে। আবির মৃদু হেসে বলল, এখানে এসে বস। মেঘ চুপচাপ এসে বসলো। কিছুক্ষণ নীরব থেকে মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে আবির থতমতো খেয়ে গেছে। তড়িঘড়ি করে বলল, এই আর কত কাঁদবি? দুদিন যাবৎ কেঁদেই যাচ্ছিস, এবার অন্তত থাম প্লিজ। মেঘের কান্না থামার কোনো লক্ষণ না দেখে আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, এভাবে কেঁদে কি প্রমাণ করতে চাইছিস? মানে? আমি তোকে মারি, তোকে কাদাই, এসবই প্রমাণ করতে চাস? না। তাহলে এভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের মুখ চেপে হুঙ্কার দিয়ে বলে উঠল, আপনাকে সাবধান করে দিচ্ছি, মরার কথা কখনো মুখে নেবেন না। আবির আলতোভাবে মুখে রাখা মেঘের হাতের উপর হাত রেখে হাতটা কিছুটা সরিয়ে ঠোঁটে হাসি রেখেই বলল, আর তুই যেভাবে কাঁদছিস সে বেলায়? মেঘ কাঁদতে কাঁদতে আবারও বলা শুরু করলো, আমি ভুল করেছি, আমার মাফ করে দেন না প্লিজ। আমি আর কখনো এমন কাজ করব না। মিওনাজদের সঙ্গে আর কখনো কথা বলবো না, কারোর সাথেই মিশবো না। আমি রাগান্বিত কণ্ঠে বলল, ভুল তুই না, বরং আমি করেছি। আমার সেদিন বড় ভাইয়ের দায়িত্ব পালন করা উচিত ছিল। মেঘ চিৎকার করে বলে উঠল, মানে? আমার উচিত ছিল সবার সামনে দাঁড়িয়ে মেহনাজের প্রপোজ করার স্টাইলটা দেখা, তাকে সাপোর্ট করা। আমার আসলে ওইভাবে রিয়াক্ট করা ঠিক হয়নি, সরি। আমি সুস্থ হলে তাকে বলিস আবার তোকে প্রপোজ করতে। জীবনেও না, আমি আর কথাই বলবো না। আর আপনি প্লিজ আজে বাজে কথা বলবেন না। আজে বাজে কথা কি বললাম? কিছু না। এমন সময় মিম খাবার নিয়ে ভেতরে ঢুকলো। আবিরের হাতে মেঘের হাত দেখে মিম জোরে গলা খাকারি দিয়ে, হ্যাঁ আমি কি আসতে পারি? আবির তড়িঘড়ি করে মেঘের হাত ছেড়ে দিল। মেঘও কিছুটা নড়ে চড়ে বসেছে। মিম খাবার টেবিলে রেখে যেতে যেতে ঠাট্টার স্বরে বলল, আমি এখন চলে যাচ্ছি, পরে আবার আসবো কিন্তু। মেঘ টেবিল থেকে প্লেট নিয়ে আবিরের দিকে এগিয়ে ধরলো। খাইয়ে দেবে নাকি আবির ভাই নিজে নিজে খেতে পারবেন এই নিয়ে কনফিউশনে পড়ে গেছে। আবির ভ্রুকুচকে ভারী কণ্ঠে বলল, খাইয়ে দে। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো, আমি খাইয়ে দেব? আশেপাশে কি আমার বউকে দেখতে পাচ্ছিস? পেলে আমার বউকে প্লেটটা দে, সেই না হয় খাইয়ে দেবে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, হয়েছে, বউকে খুঁজতে হবে না। সারাদিন বউ বউ করলে আমি বড় আব্বুর কাছে বিচার দিব। কি বিচার দিবি? বলবো আপনি পাগল হয়ে গেছেন। বলিস, আমিও বলবো। কি বলবেন? তোকে যে রাস্তাঘাটে মানুষ প্রপোজ করে বেড়ায় সেটাই বলবো। আমাকে প্রপোজ করেনি, আর যদি করেও তাতে আপনার কি? আপনার মতো তো আর না। আপনি যে গোপনে বউ বাচ্চা রেখেছেন, তার মানে আমার বউ বাচ্চা আছে এটা তুই মেনে নিচ্ছিস? না, জীবনেও মানব না। আবির হেসে বলল, এখন কি খাওয়াবেন? মেঘ আবিরকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। ফাঁকে ফাঁকে আবির ফুপ্পির বিষয় নিয়ে টুকিটাকি কথা বলছে। এখন বাসায় আনলে ঠিক হবে কিনা, কিভাবে আনবে, সেসব বিষয়ে কথা বলছে। মেঘের খাওয়ানো শেষে চলে যেতে নিলে মিম আবারও ছুটে আসে। মিটিমিটি হেসে বলল, এত তাড়াতাড়ি খাওয়ানো শেষ? মেঘ মিমের মাথায় গাঁটটা মেরে রাগী স্বরে বলল, রুমে চল, তোর ঠোঁট দুটো সেলাই করতে হবে। মিম হেসে আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তুমি এখন ঘুমাও, আমরা চলে যাচ্ছি। মেঘরা যাওয়ার কিছুক্ষণ পর আলী আহমেদ খান আবিরকে দেখতে রুমে আসেন। সাথে মালিহা খানও এসেছেন। আবির আলী আহমেদ খানকে উদ্দেশ্য করে বলল, আব্বু একটা কথা বলবো। বলো। আপনি কি ফুপিকে বাসায় আনতে চাইছেন? আমি আসতে বলেছি, তার ইচ্ছে হলে আসবে। এভাবে বললে ফুপি কোনো দিনও আসবে না। ভুলে যাবেন না, উনি আপনারই বোন।
আপনি যদি সত্যিই চান ফুপ্পি বাসায় আসুক, তাহলে ফোন দিয়ে ভালোভাবে দাওয়াত দেন। ফুপ্পিদের বাসার সবাইকে নিয়ে আসতে বলুন। আর যদি না চান, তবে ভবিষ্যতে মুখ রক্ষার্থে কখনো দাওয়াত দিবেন না, প্লিজ। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বললেন, তোমার ফুপ্পিকে আসতে বলেছি, প্রয়োজনে আবার বলবো, কিন্তু তোমার ফুপাকে কিছু বলতে পারবো না। এই একটা মানুষের জন্য আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, তাকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। মালিয়া খান ঠান্ডা গলায় বললেন, আর কতদিন মনের ভেতর বিদ্বেষ পুষে রাখবেন? এবার অন্তত সবকিছু ঠিক করে নিন। তোমরা কি চাইছো আমি নিজে থেকে সব ভুলে ওই লোকের সাথে কথা বলি? আবির তপ্তস্বরে বলল, না, মনের বিরুদ্ধে আপনাকে কিছু করতে বলছি না। আপনি ফুপ্পিকে সত্যি বাসায় আনতে চাইলে ফুপ্পিকে কল দিয়ে ভালো মন্দ কথা বলে দাওয়াত দিবেন, বাসার সবাইকে নিয়ে আসতে বলবেন, ব্যাস এতটুকুই। আমার কাছে ওদের কারো নাম্বার নেই। নাম্বার আমি সংগ্রহ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিও। সকালবেলা খাবার টেবিলে আবির আর মোজাম্মেল খান ব্যতীত সবাই উপস্থিত। আলী আহমেদ খান খাবার শেষ করে স্বাভাবিক কণ্ঠে শুধালেন, তোমাদের ফুপ্পিকে বাসায় দাওয়াত দিতে চাইছি, এ ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে বলতে পারো। খুশিতে গদগদ হয়ে মেঘ বলল, কোনো মতামত নেই, ফুপ্পি আসলেই হবে। তানভীরের সরল স্বীকারোক্তি, আপনার বোনকে আপনি বাসায় আনতে চাইছেন, এ ব্যাপারে আমাদের মতামতের থেকেও আপনাদের মতামতটা বেশি গুরুত্বপূর্ণ। আব্বু, আপনি, কাকামণি, প্রয়োজনে আম্মুরা আছেন, ওনাদের সাথে কথা বলে আপনারা যা সিদ্ধান্ত নেওয়ার নিতে পারেন। আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া তোমার আব্বু আজ আসবে, আবশ্যকতায় আবার আলোচনা করব, কিন্তু আমার কথা হচ্ছে তারা আসলে তোমরা তাদের সাথে কেমন আচরণ করবে। তানভীর মৃদু হেসে বলল, এ বিষয়ে আপনি টেনশন করতে হবে না। আমি, আমার বোনেরা কিংবা আদি ওনাদের মনে আঘাত দেওয়ার মতো কোনো প্রকারে খারাপ আচরণ করব না। আপনার এবং এই বাড়ির সম্মান রক্ষার্থে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাই করব। মিম আর আদিও তানভীরের সঙ্গেই তাল মেলালো। মিম আর আদিকে মেঘ অনেকদিন আগে থেকেই ফুপ্পির কথা বলেছে, ফুপাতো ভাই বোনদের কথাও বলেছে। তাদের সাথে পরিচিত হতে মিম আর আদিও খুব এক্সাইটেড। মোজাম্মেল খান দুপুরের পরপর বাসায় এসেছেন, এসেই সরাসরি আবিরের রুমে চলে গেছেন। আলী আহমেদ খান ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে আবিরকে কিছু না বললেও মোজাম্মেল খান একাই সেই ঝাঁজ মিটিয়েছেন। টানা 2 ঘন্টা আবিরের উপর রাগ ছেড়েছেন। বহু বছর আগে আলী আহমেদ খানের অ্যাক্সিডেন্টের ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রতিটা ঘটনার নিগুড় বর্ণনা দিয়েছেন। হালিমা খান 2-1বার থামানোর চেষ্টা করেছেন, কিন্তু এতে কোনো লাভ হওয়ার বদলে উল্টে ক্ষতিই হয়েছে। মোজাম্মেল খানের রাগ আরো কয়েক গুণ বেড়ে গেছে। তানভীর যেমন আবিরের প্রতি কনসার্ন, তেমনি মোজাম্মেল খানও বড় ভাইয়ের অতিশয় ভক্ত। আলী আহমেদ খানের এত বছরের পরিশ্রম, এই পরিবারের প্রতি অগাধ ভালোবাসা, সবটাই মোজাম্মেল খানের খুব কাছ থেকে দেখা। আবির আর তানভীর দুজনের ছন্নছাড়া আচরণে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান দুজনেই অনেক বেশি চিন্তিত। কাজের চাপে আবিরের একটু আধটু সিরিয়াসনেস দেখা গেলেও তানভীর বরাবরই গাছাড়া ভাব নিয়ে চলে। তার উপর আবির ইচ্ছেকৃত তানভীরকে আরো বেশি আগলে রাখে, যা মোজাম্মেল খানের একেবারেই পছন্দ নয়। আবিরের পাশাপাশি তানভীরও যদি পূর্ণ মনোযোগ দিয়ে পারিবারিক ব্যবসাটা সামলাতো, তাহলে এতদিনে তাদের অবস্থান আরো উপরে থাকতো। একমাত্র ছেলের প্রতি মোজাম্মেল খানের ভালোবাসা যেমন আছে, তেমনি দুশ্চিন্তারও অন্ত নেই। আবির পড়াশোনায় ভালো, কাজেও খুব মনোযোগী, কিন্তু তানভীর সম্পূর্ণ উল্টো। বর্তমানে যা করছে তাতেও যদি গুরুত্ব না থাকে, তবে ছেলের ভবিষ্যৎ কি হবে সেই নিয়েই দুশ্চিন্তা করেন প্রতিনিয়ত। সবকিছুর বহিঃপ্রকাশ ঘটেছে আজ আবিরের সামনে। আবির চুপচাপ মাথা নিচু করে চাচ্চুর সব কথা শুনছে। আবির চাইলেও এখন কিছু বলতে পারবে না। একটা কথা বলতে গেলে মোজাম্মেল খান আরো 10টা কথা শোনাবেন, তার থেকে বরং চুপ থাকাই শ্রেয়। আবির নিজের মনকে বোঝাচ্ছে, আবির, আর যাই করিস না কেন, শ্বশুরের সাথে কখনো তেরামি করিস না। আবির, ধৈর্য রাখতে হবে। 2 ঘন্টা কেন, আরো 3 ঘন্টা বকলেও সহ্য করে নিতে হবে। শ্বশুরকে রাগালে বউকে আর নিজের করে পাবি না। সো বি কেয়ারফুল আবির। এর মধ্যে মেঘ আবিরের জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসছে। আব্বুর রাগ দেখে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুধ নিয়ে ভেতরে আসবে নাকি চলে যাবে বুঝতে পারছে না। চলে যাওয়ার জন্য 1 পা বাড়িয়ে আবারও দাঁড়িয়ে পড়ল। মেঘ মনে মনে আওড়ালো, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা। আব্বু ওনাকে একা বকবেন কেন? আমিও তো বকা খাওয়ার অর্ধেক অংশীদারি। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও রুমের দিকে পা বাড়ালো। কারো উপস্থিতি বুঝতে পেরে মোজাম্মেল খান সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালেন। মেঘের হাতে দুধের গ্লাস থরথর করে কাঁপছে।
মেঘ অন্য হাত দিয়ে শক্ত করে গ্লাসটা ধরে রেখেছে। মোজাম্মেল খান মেঘকে দেখে একটু থামলেন। ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বললেন, তারা অ্যাক্সিডেন্ট করে এক একদিন এক একজন পড়ে থাকবে, আর ঘর গোষ্ঠী মিলে তাদের সেবা করবে। করো করো, আরো বেশি করে সেবা করো। দুধের সাথে আপেল, আঙ্গুর, কলাও নিয়ে আসতা। মেঘ একগাল হেসে বলল, সব রেডি করা আছে, দুধ খাওয়া শেষ হলে ওইগুলো নিয়ে আসবো। মোজাম্মেল খান তীব্র বিরক্তি আর বিদ্রুপের স্বরে কথাটা বলেছিলেন, অথচ মেঘ তা বুঝতে না পেরে উল্টে সাবলীল ভঙ্গিতে অচতুর স্বীকারোক্তি দিয়েছে। মেঘের উত্তর শুনে মোজাম্মেল খান কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন। মেঘ উত্তর দেওয়ার পর নিজেই কনফিউশনে পড়ে গেছে। আব্বু কি ঠাট্টা করলো নাকি সিরিয়াসলি বলছে এটাই বুঝতে পারছে না। আবির মেঘের অবস্থা দেখে মিটিমিটি হাসছে। মোজাম্মেল খান পুনরায় গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে কি যেন বলেছেন। মেঘ সেই কথা বুঝেছে কিনা কে জানে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, অ্যাক্সিডেন্টের কারণে যে পরিমাণ রক্ত বেরিয়েছে তা পূরণ করতে দুধ, ডিম, ফল খাওয়াবো না তো কি আপনার বকা খাওয়াবো? মোজাম্মেল খান মেঘকে শুধালেন, তানভীর কোথায়? মেঘের চোখ আবিরের দিকে পড়তে দেখলো আবির মাথা দিয়ে না করছে। মেঘ সহসা মাথা নিচু করে উত্তর দিল, জানি না। এর মধ্যে হালিমা খান ফল সাথে ডিম সিদ্ধ নিয়ে রুমে আসলো। রুমে ঢুকতে ঢুকতে চড়া গলায় বললেন, তানভীর যেখানেই থাকুক অন্তত এখানে তাকে ডাকবো না। 2 ঘন্টা যাবৎ ছেলেটাকে ইচ্ছে মতো কথা শোনাচ্ছেন। আর কত? আপনি যান এখন এখান থেকে, ফ্রেশ হয়ে আসুন, আপনাকে খেতে দিচ্ছি, আর ছেলেটাকেও শান্তিতে খেতে দিন। তানভীর ঘন্টাখানেক আগেই বাসায় আসছে। আবিরের রুমে আসতেও চেয়েছিল, কিন্তু হালিমা খান বারণ করেছেন। মোজাম্মেল খানের সামনে আবির আর তানভীর দুজনেই গুরুতর আসামি। দোষ যেই করুক না কেন, শাস্তি দুজনেরই প্রাপ্য। হালিমা খানের উদ্বেল কণ্ঠের কথাবার্তা শুনে মোজাম্মেল খান আর কথা বাড়ালেন না, নিজের রুমের দিকে চলে গেলেন। হালিমা খান আবিরের কাছে ফলের প্লেটটা রেখে মেঘকে উদ্দেশ্য করে বলল, তুই বরং এখানে থাক, আমি তোর আব্বুর জন্য খাবার রেডি করি। মেঘ ঘাড় কাত করে হ্যাঁ সূচক সম্মতি জানালো। হালিমা খান চলে যেতেই আবির ফলের প্লেটের দিকে তাকালো। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে যে ফল বেশি গুরুত্বপূর্ণ সেসব ফলে প্লেট ভর্তি করে নিয়ে আসছেন। আবির ভাবলেশীন কণ্ঠে বলল, এত ফল আনছিস কেন? কে খাবে? আপনি খাবেন। এত ফল খাইয়ে একদিনে আমার শরীর ঠিক করার প্ল্যান করেছিস নাকি? একদিনে না পারি, কিছুদিনেই ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। আবির সুস্থির কণ্ঠে বলল, এত খেতে পারবো না, যেটুকু পারবো সেইটুকুই খাবো। মেঘ মুচকে মুচকে হাসছে। মেঘের রহস্যময় হাসি দেখে আবির ভ্রুজগাল নাকের গোড়ায় টেনে রাশভারী কণ্ঠে শুধালো, এভাবে হাসার কারণ কি? মনের ভিতর কি চলছে? মেঘের মুচকে হাসি প্রখর হলো। বেশ কিছু সময় চলল মেঘের অবাধ হাসি। আবির বিস্তীর্ণ আঁখিতে চেয়ে আছে তার কাদম্বিনীর 2টি নেত্রে। আজ কতদিন পর আবিরের প্রিয়তমার অকৃত্রিম হাসি দেখছে, যাতে নেই কোনো রকম কৃপণতা। দীর্ঘ সময়ের হাসির নিমিত্তে মেঘের চোখ দুটো টলমল করছে। গাঢ় কমলা রঙের একটা জামার সাথে সাদার মধ্যে হ্যান্ডপ্রিন্টের একটা ওড়না মেঘের গায়ে জড়ানো। কমলা আর সাদার কম্বিনেশনে মেঘকে আজ অপরূপা লাগছে। সেই সাথে ঠোঁটগুলো আজ অতিরিক্ত লাল দেখা যাচ্ছে। চোখের নিচে কাজল কিছুটা লেপ্টে আছে। নিরবধি হাসির কারণে ঘামে চিকচিক করছে নাকের ডগা। কোন রমণীর প্রেমে পড়ার জন্য এর চেয়ে বড় কারণ বোধহয় আর কিছুই হয় না। মুগ্ধতায় আবিরের 2 চোখ আটকে আছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বাস্তব আর কল্পনা গুলিয়ে যাচ্ছে। মেঘ চেষ্টা করেও নিজের হাসি থামাতে ব্যর্থ হচ্ছে। দিশা বিশা না পেয়ে বাধ্য হয়ে নিজের হাতে নিজের মুখ চেপে ধরে হাসি থামানোর চেষ্টা করলো। আবির তখনও নীরের দৃষ্টিতেই চেয়ে আছে। দৃষ্টির গভীরতা জুড়ে অবিশ্রান্ত ভালোবাসার সুবাস। মেঘের মোহমায়ায় জর্জরিত আবিরের হৃদয়। মেঘ হাসি থামিয়ে আবিরের দিকে তাকাতেই আবির ভ্রুজোড়া নাচালো। মেঘ ঠোঁট বেঁকিয়ে মৃদু স্বরে বলল, আপনি এগুলো খাওয়া শুরু করুন, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসছি এখনই। মেঘ কিছুক্ষণের মধ্যে 2টো প্লেট হাতে নিয়ে ফিরে আসলো। এক প্লেটে ভর্তি ফল, আরেক প্লেটে 1 হালি ডিম সিদ্ধ। মেঘ ঠোঁটে হাসি রেখে প্লেট 2টো আবিরের সামনে রাখতেই আবির বিষম খেয়ে উঠল। কাশতে কাশতে আবিরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অলরেডি আবিরের সামনে 1 হালি ডিম, 1 প্লেট ভর্তি ফল, তার উপর মেঘ আরো 1 হালি ডিম আর 1 প্লেট ফল নিয়ে আসছে। আবির কাশতে কাশতে বলল, এই এসবের মানে কি? মেঘ হেসে বলল,
এই সবগুলো আপনি এখন খেয়ে শেষ করবেন, আর কোনো কথা আমি শুনতে চাই না। আবির বিপুল চোখে মেঘের দিকেই তাকিয়ে আছে। মেঘের যত্ন দেখে মনে হচ্ছে একদিনেই আবিরকে পুরোপুরি সুস্থ করে ফেলবে। শরীর থেকে যে পরিমাণ রক্ত বের হয়েছে তা একদিনেই পূরণ করে ছাড়বে। আবির মেঘের দিকে তাকিয়ে তাকিয়ে 1 গ্লাস দুধ, 1 হালি ডিম আর 1 প্লেট ফল কোনো রকমে খেয়ে শেষ করেছে। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে আবিরকে পরখ করছে, খাওয়াতে কোনো প্রকার গাফিলতি যেন না করতে পারে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ম্যাম, আমি কি একটু রেস্ট নিতে পারবো? বেশি কষ্ট হচ্ছে? একটু, তবে আপনি বললে শেষ করে ফেলবো। থাক, পরে খেয়ে নিন, আমি এখন আসি। আবির উদাসীন কণ্ঠে বলল, আচ্ছা। আলী আহমেদ খান বাসায় ফিরেই আবিরের থেকে নাম্বার নিয়ে গেছেন। মোজাম্মেল খান সহ বাকিদের সাথে কথা বলে অবশেষে মাহমুদা খানের নাম্বারে কল দিলেন। মাহমুদা খানের ফোনে অলরেডি আলী আহমেদ খানের নাম্বার ভাইজান লিখে সেভ করা, তাই চিনতে অসুবিধা হয়নি। কল দেওয়ার পর প্রথমবারেই কল রিসিভ হলো। মাহমুদা খান কণ্ঠ খাদে নামিয়ে ধীর কণ্ঠে বললেন, আসসালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোথায় আছিস? বাসায়। আবির কেমন আছে? আগের থেকে কিছুটা সুস্থ। ভাবিরা কেমন আছে? বাকি সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। যে কারণে তোকে ফোন দেওয়া, আগামীকাল তোদের বাসার সবাইকে আমাদের বাসায় দাওয়াত। সবাইকে নিয়ে সকাল সকাল বাসায় চলে আসিস, আমার যেন দ্বিতীয়বার ফোন দিতে না হয়। ঠিক আছে ভাইজান। মাহমুদা খান ফোন রেখেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছেন। আইরিন আর আরিফও মায়ের সাথে সাথে কাঁদছে। জন্মের পর থেকে মাকে দেখে আসছে, ভাইদের জন্য সব সময় কান্না করেন। ঈদ কিংবা কোনো উৎসব আসলেই তাদের মায়ের কান্না দেখতে হয়। 28 বছর পর খানবাড়িতে ঢোকার অনুমতি পেয়েছেন, সেই খুশিতে নিজের কান্না আটকে রাখতে পারছেন না। আলী আহমেদ খানের রাগ এত সহজে কমে যাবে এটা কেউ কল্পনাতেও করতে পারেনি। আবিরও ভেবেছিল অন্তত পক্ষে 1 থেকে 2 বছর চেষ্টা করলে হয়তো বা আব্বুর রাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব, কিন্তু বোনকে প্রথম দেখাতেই উনি সবাইকে ডেকে জানিয়ে দেবে এটা কেউই ভাবেনি। আজ সকাল থেকে খানবাড়ির অন্দরমহলে কাজের ধুম পড়েছে। 2 জন হেল্পিং হ্যান্ড, বাড়ির 3 কর্তি সহ মেঘ, মিম আদিও কাজে ব্যস্ত। মেঘ কাজের ফাঁকে ফাঁকে আবিরকে দেখে আসে। আবিরের হাত অনেকটাই ঠিক হয়েছে, তবে পায়ের ব্যথাটা এখনো অনেক বেশি। আজ 3 ভাই একসঙ্গে বাজার করতে বেরিয়েছেন। বোনের পছন্দ মতো মাছ থেকে শুরু করে সবজি, অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে। মেঘ মিম মিলে চুপি চুপি একটা বরণডালাও সাজিয়েছে, যেটা মিমের রুমেই লুকিয়ে রেখেছে। আবির সুযোগ মতো মেঘকে ডেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে দিয়েছে, মেঘ যেন কোনো প্রকার উচ্ছৃঙ্খল আচরণ না করে। আব্বু চাচ্চুর প্রতি আবিরের বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। মেঘকে না আটকালে কখন কোন অঘটন ঘটবে তার আশঙ্কাই আছে। মেঘকে প্রোটেক্ট করতে আজ আবিরও সামনে থাকতে পারবে না। তানভীর কখন কোন কাজে ব্যস্ত থাকবে তাও বলা যায় না। যদি ফুপ্পির সাথে ফুপাকে দেখে আবিরের আব্বুর মাথা গরম হয়ে যায় তাহলেই সব ধ্বংস হয়ে যাবে। আবিরই বলেছিল ফুপ্পিকে বাসায় আনার কথা, কারণ এখন আবিরের অসুস্থতার কারণে আলী আহমেদের খান মন এমনিতেই খুব নরম। এমত অবস্থায় ফুপ্পিকে না আনতে পারলে পরবর্তীতে কবে সুযোগ পাবে তা জানা নেই। প্রায় 12টার দিকে ফুপ্পিটা বাসায় আসছেন। মেঘ নিচ থেকে চিৎকার করে মিমকে ডাকছে, অথচ মিম রুমে সাজুগুজু করতে ব্যস্ত। মাহমুদা খান, ওনার হাজবেন্ড, আইরিন, আসিফ, জান্নাত সবাই এসেছে। আসিফ গতকালই দেশে ফিরেছে, আবিরদের সারপ্রাইজ দিবে ভেবেই কিছুই জানায়নি। মিম বরণডালা নিয়ে আসছে না দেখেও মেঘ ডাকাডাকি বন্ধ করে দিয়েছে। বাসায় ঢুকে সবাই আবিরকে দেখার জন্য আবিরের রুমে চলে গেছে। মেঘ গ্লাস হাতে নিয়ে আবিরের রুমে যাচ্ছে, এমন সময় মিম উপরের ব্যালকানি থেকে ডেকে জিজ্ঞেস করলো, আপু ওনারা কোথায়? মেঘ রুষ্ট গলায় বলল, ওনারা চলে আসছে। মেঘ আবিরের রুমের দিকে চলে গেছে। মিম কি বুঝলো কে জানে, দ্রুত রুমে চলে গেছে। সহসা এক হাতে বরণডালা নিয়ে অন্য হাতে পা অব্দি ঢাকা লং ড্রেসের এক পাশ উঠিয়ে ছুটছে। মিমের পরনে গাঢ় জলপাই রঙের একটা গাউন ড্রেস, একপাশে ওড়না সেফটি পিন দিয়ে আটকানো, স্ট্রেট চুলগুলো কাঁধের নিচ পর্যন্ত পৌঁছেছে। মেঘ নিজেই মিমের চোখে আইলাইনার আর কাজল দিয়ে দিয়েছে, মিম ঠোঁটে রঞ্জকও লাগিয়েছে। মিমের এক হাতে কালো ফিতার ঘড়ি, অন্য হাতে কতকগুলো চুড়ি,
এক পায়ে পায়েল, সাথে পুতুলওয়ালা নরম তুলতুলে স্যান্ডেল পরনে। এলোপাথারি দৌড়ের কারণে মিমের কাজ ছড়ানো চুলগুলো রীতিমতো লাফাচ্ছে। আশপাশ কোনো দিকে তাকানোর মতো সময় নেই তার। বরণডালা হাতে নিয়ে মেইন গেট পার হতেই আচমকা এক ছেলের সাথে ধাক্কা লাগতেই সামনের ছেলেটা দ্রুত সরে গেছে। মিমের হাতের বরণডালা সহ ফুলের পাপড়ি সব পড়ে গেছে। সাথে সাথে মিমও ধপাস করে নিচে পড়ে গেছে। ব্যথায় মিম চিৎকার করে উঠল, ও মা গো! চিকন লম্বা এক ছেলে 2 কদম এগিয়ে এসে শুধালো, ব্যথা পেয়েছো? মিম রাগে কটমট করে বলল, এই কে আপনি? আমার বাসায় এসে আমাকে ফেলে দিয়ে আবার জিজ্ঞেস করেন ব্যথা পাইছি কিনা? আপনার সাহস তো কম না? আবারও আর্তনাদ করতে করতে বলল, উফ, 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 আমি শেষ। ছেলেটাও খেপাস্বরে বলল, নিজে দেখে চলতে পারো না, আবার আমায় দোষারোপ করছো? আমি কি তোমায় ফেলেছি নাকি? নিজের গায়ে জোর নেই, আবার আমায় বলতে আসে। মিম এখনো মাটিতে পড়ে আছে। মিমের রাগ মাথায় উঠে যাচ্ছে। রাগে কটমট করতে করতে বলল, একদম গার্জন নিয়ে কথা বলবেন না। আপনি ইচ্ছে করেই আমায় ফেলেছেন। আমি এখন ভাইয়াকে ডাকবো। এমন সময় মেঘ আসছে। দরজার সামনে মিমকে বসে থাকতে দেখে মেঘ কপাল কুঁচকে শুধালো, কিরে তুই এখানে বসে আছিস কেন? মিম ফোঁস করে উঠল। গাল ফুলিয়ে মেঘের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলা শুরু করলো, আমি এখানে শুধু শুধু বসে আছি না, এই ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মেঘ ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা নিরুদ্বেগ কণ্ঠে বলল, আপু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। ভেতর থেকে কে ছুটে আসছে আমি কিভাবে বুঝবো? আমি ভেতরে ঢুকছি, সে হুট করে সামনে চলে আসছে। আমি ভয় পেয়ে কিছুটা সরে গিয়েছি, আর সে পড়ে গেছে। না আপু, উনি ইচ্ছে করেই ফেলছে। তুমি ভাইয়াকে এখনই ডাকো, এই ছেলের বিচার করতেই হবে। উফ, আমার কোমরটা মনে হয় ভেঙে গেছে। মেঘ মৃদু স্বরে হেসে বলল, আরিফ তুমি ভিতরে যাও। আরিফ ব্যস্ত কণ্ঠে বলল, আপু সত্যিই আমি ইচ্ছে করে ফেলিনি। মেঘ তপ্ত স্বরে বিড়বিড় করে বলল, বুঝতে পেরেছি, তবে একটু সাবধানে থেকো। এসেই পাগলকে উস্কে দিয়েছ, এর পরিমাণ কি হবে আমার জানা নেই। ভেতরে যাও। আরিফ ভেতরে চলে গেছে। মিম রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপু তুমি ওই ছেলেকে ভেতরে ঢুকতে দিলে কেন? ওই ছেলে আমায় এত ব্যথা দিল, তবুও তুমি তাকে ছেড়ে দিলে? তুমি আমার বোন হয়ে এটা করতে পারলে? মেঘ হাত বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, মুখটা বন্ধ করে ওঠ। কাজের কাজ কিছুই করতে পারিস না। তখন চিৎকার করে ডাকলাম বরণডালা নিয়ে নামতে, তুই নিচে নামিসনি। ওরা সবাই ভেতরে চলে গেছে। এতক্ষণে তোর খবর হয়েছে? বরণ তো হলোই না, বরং শুধু শুধু কোমরে ব্যথাটা পেয়েছিস, সাথে ড্রেসটাও নষ্ট করেছিস। মিম মেঘের হাত ধরে কোনো রকমে উঠল। ঠিকমতো দাঁড়াতেও পারছে না। মেঘ মিমের হাতটা শক্ত করে ধরে বলল, পাটা শক্ত করে ঝাড়া দে, দেখবি ঠিক হয়ে গেছে। মেঘের কথা মতো মিম 2-3 বার চেষ্টা করলো। কিছুটা ঠিক হওয়ার পর মেঘকে ধরে ধরে ভেতরে ঢুকলো। আবিরের রুমের দরজার সামনে আসতেই আকলিমা খান শুধালেন, কিরে কি হলো তোর? মিম রাগে বলতে নিল, এই ছে। মেঘ তাড়াতাড়ি মিমের মুখ চেপে স্বাভাবিক কণ্ঠে বলল, এমনি ব্যথা পেয়েছে। আকলিমা খান পুনরায় বললেন, সারাদিন উল্টোপাল্টা দৌড়বে, ব্যথা তো পাবেই। বেশি ব্যথা পাইছিস? সিরিয়াস আলোচনায় মিমের ব্যথাটা আলোচনার মোড় ঘুরিয়ে ফেলেছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকেই তাকিয়ে আছে। মেঘ পরিস্থিতি বুঝতে পেরে তড়িঘড়ি করে বলল, আরে বেশি কিছুই হয়নি, আমি এখনই ঔষধ দিয়ে দিচ্ছি, তোমরা কথা বলো। মেঘ মিমকে নিয়ে সেখান থেকে চলে গেছে। আবিরের রুমে আলী আহমেদ খান ব্যতীত আর সবাই উপস্থিত। আলী আহমেদ খান নিজের রুমেই বসে আছেন। বোনের প্রতি ক্রোধ কিছুটা কমলেও বোনের হাজবেন্ডকে তিনি এখনো মন থেকে মানতে পারছেন না, তাই সামনে আসতে চাইছেন না। মোজাম্মেল খান, মালিহা খান, হালিমা খান আলোচনা করে মাহমুদা খান আর ওনার হাজবেন্ডকে আলী আহমেদ খানের রুমে পাঠাচ্ছেন। 28 থেকে 30 বছরের গড়ে ওঠা অদম্য অন্তরাল ভাঙতে মাহমুদা খান এবং ওনার হাজবেন্ড প্রয়োজনে আলী আহমেদ খানের পায়ে ধরতেও রাজি। মেঘ মিমের সঙ্গে উপরে চলে গিয়েছে। মিম কোমরের সাথে সাথে পায়েও অল্প ব্যথা পেয়েছে। আগে বুঝতে না পারলেও এখন মিমের পা জ্বলছে। কাটা স্থান থেকে রক্ত বেরিয়ে পরনের সালোয়ারে দাগ হয়ে গেছে। মেঘ আগে ভেবেছিল সামান্য ব্যথা পেয়েছে, তাই এত গুরুত্ব দেয়নি। মিমের অবস্থা দেখে এখন মেঘ নিজেই ভয় পেয়ে গেছে। বাসার কাউকে জানালে তুলকালাম কাণ্ড হয়ে যাবে। মিম পায়ের দিকে তাকিয়ে কাঁদছে আর আরিফকে অনর্গল বকেই চলেছে।
মেঘ বুঝিয়ে শুনিয়ে মিমকে শান্ত রাখার চেষ্টা করছে। মেঘ কাটা স্থান জীবাণুমুক্ত করে একটা মলম লাগিয়ে ব্যথার ঔষধ খাইয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ বোঝানোর পর মিম একটু শান্ত হয়েছে। মিম অন্য একটা ড্রেস পরেছে। কিছুক্ষণ পর দুই বোন একসঙ্গে নিচে নামলো। পায়ে আর কোমরে ব্যথার জন্য মিম ঠিকমতো হাঁটতে পারছে না। ওরা নিচে আসতেই দেখলো আলী আহমেদ খানের রুমের সামনে ভিড়। মেঘ মিমকে সোফায় বসিয়ে এগিয়ে গেল বড় আব্বুর রুমের দিকে। রুমের বাহিরে মোজাম্মেল খান, ইকবাল খান, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান দাঁড়িয়ে আছে। মেঘ আম্মু আর কাকিয়ার পাশ কেটে দরজা পর্যন্ত আসতেই মেঘের পা যুগল থমকে গেছে, সেই সাথে হৃদস্পন্দনও হঠাৎ থেমে গেছে। মাহবুদা খান এবং ওনার হাজবেন্ড দুজনে আলী আহমেদ খানের দুই পা ধরে অবিচ্ছেদ্যভাবে কেঁদেই চলেছেন। ব্যগ্র স্বরে নিজের ভুল স্বীকার করেছেন আর আলী আহমেদ খানের কাছে মাপ চাইছেন। আলী আহমেদ খান বোনকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছেন, তবে আজ বোনের হাজবেন্ডকে সামনাসামনি দেখার পর নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। পাথুরে মানবের ন্যায় আলী আহমেদ খান বিছানার এক পাশেই বসে আছেন। মোজাম্মেল খান ব্যতীত দরজার সামনে দাঁড়ানো প্রতিটা মানুষের চোখ টলমল করছে। মেঘ কাতর বদনে ফুপ্পির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেঘের বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে। হৃদয় ঘুরে আসা আর্তনাদগুলো অবিক্ষিপ্ত গতিতে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। ক্ষণিকের জন্য মেঘ নিজেকে ফুপ্পির জায়গায় কল্পনা করতেই মেঘের চারপাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। দাঁড়িয়ে থাকার সর্বশক্তি মুহূর্তেই বিলীন হয়ে গেছে। মেঘ দ্রুত স্থান ত্যাগ করল। মিমের পাশে সোফায় গিয়ে বসে চোখ বন্ধ রেখে ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। মেঘের অস্থিরতা দেখে মিম অবাক চোখে চাইল। আশেপাশে চোখ বুলিয়ে মিম সন্দিহান কণ্ঠে শুধালো, আপু, কি হয়েছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? মেঘ নিজেকে সামলে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি। অন্যদিকে আবিরের রুমে আসিফ, জান্নাত, তানভীর, আরিফ, আইরিন সবাই খুনসুরিতে মেতে আছে। বেশ কিছুক্ষণ খোশ গল্প করার পর আসিফ হঠাৎই গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে বলল, শুনলাম তুই নাকি মেঘের জন্য অ্যাক্সিডেন্ট করেছিস। মোটেই না, তোমরা শুধু শুধু আমার ওনাকে দোষারোপ করছো। ওনার কোনো দোষই নেই, ভাগ্যে ছিল তাই অ্যাক্সিডেন্ট করেছি। আসিফ কিঞ্চিত হেসে বলল, এখনই তার পক্ষ নিচ্ছিস? বিয়ের পর কি করবি তাহলে? আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে মৃদুস্বরে বলল, পরে বউ ভক্ত জামাই হব। ও যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। বাস্তবে কেন, স্বপ্নেও কোনোদিন ওকে আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ তুলতে দেব না, ইনশাল্লাহ। জান্নাত, আসিফ আর তানভীর একসঙ্গে ইনশাল্লাহ বলে উঠল। আইরিন হাসি মুখে শুধালো, ভাইয়া, তুমি বিয়েটা কবে করবে? আমরা কি বিয়ে খাবো না? আবির ঠাট্টার স্বরে বলল, তোকে বিয়ে দিয়ে তারপরই করব। আইরিন মুখ ফুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার কি বিয়ের বয়স হয়েছে? মাত্র 16 বছর বয়স, আমি এখনো শিশু। তানভীর হেসে বলল, এখনো কত কত গ্রামে 12-14 বছর বয়সী মেয়েদের বিয়ে হয়ে যায়, সেখানে তুই তো তাদের থেকে 2 বছরের বড়, তোকে দিতে সমস্যা কি? আইরিন গুরু গম্ভীর ভাব নিয়ে বলল, তোমার বোন যে আমার থেকে আরো 3 বছরের বড়, সে বেলায় তাকে বিয়ে দাও না কেন? তানভীর সত্তর জবাব দিল, বোনের জামাই ফিক্সড, তাই কোনো টেনশন নাই, কিন্তু তোর জন্য তো ছেলে খুঁজতে হবে, এই জন্যই সবার টেনশন। আইরিন ভ্রুনাকের গোড়ায় টেনে রাশভারী কণ্ঠে বলল, আমি বিয়েই করব না। আইরিনের কথা শুনে সবাই উচ্চস্বরে হাসতে শুরু করেছে। আইরিন রাগে কটকট করতে করতে সবার দিকে তাকাচ্ছে। জান্নাত ঠোঁটে হাসি রেখেই বলল, তোমরা সবসময় আমার ননদিনীটাকে রাগাও। আমার ননদিনীকে বিয়েই দেব না, সারা জীবন আমাদের কাছে রেখে দেব, তাহলে আম্মুকেও মেয়ের জন্য কান্নাকাটি করতে হবে না। আইরিনের গাল ফোলানো দেখে আরিফ আইরিনের মাথায় গাঁটটা মেরে বলল, এই তুই এত ব্যাককেল কেন রে, মজাও বুঝিস না? আইরিন মাথায় ঘষতে ঘষতে অসহায় মুখ করে আরিফের দিকেই চেয়ে আছে। আরিফ সবার সাথে অন্য বিষয়ে কথা বলায় ব্যস্ত। এর মধ্যে আকলিমা খান দরজা থেকে ডেকে বললেন, তানভীর, ওদের নিয়ে বাসাটা একটু ঘুরে দেখা,
আর পারলে আবিরকে রুমটা থেকে বের কর। এক রুমে বন্দি থাকতে কত ভালো লাগে। তানভীর ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, তুমি যাও, আমি ভাইয়াকে নিয়ে যাচ্ছি। আইরিন, আরিফ, জান্নাত আগে বেরিয়ে গেছে। তানভীর আর আসিফ দুপাশ থেকে আবিরকে ধরে আস্তে ধীরে নিয়ে যাচ্ছে। আবিরের হাত মোটামুটি ঠিক হয়ে গিয়েছে, পায়ে ব্যথা রয়েছে। বাড়ির নিরিবিলি পরিবেশ দেখে জান্নাত এগিয়ে গিয়ে আকলিমা খানকে শাশুড়ির কথা জিজ্ঞেস করতে লাগলো। মেঘ আর মিম দুজনেই সোফায় হেলান দিয়ে বসে আছে। সবাইকে বের হতে দেখে হালিমা খান এগিয়ে এসে মেঘকে ডেকে বললেন, ওদের নিয়ে ছাদ থেকে ঘুরে আয় তো মেঘ, আমরা খাবার রেডি করি। এদিকে ওদিকে নজর বুলিয়ে মেঘ উঠে নিজের মনকে সামলে মুখে হাসি নিয়ে বলল, চলো। মিমকে উদ্দেশ্য করে বলল, ইরে তুই যেতে পারবি? মিম মেঘের দিকে এক পলকের জন্য তাকাতেই হঠাৎ আরিফের চোখে চোখ পড়ল। অমনি মিম রেগে মেঘে আগুন হয়ে গেছে। রাগান্বিত কণ্ঠে বলল, আমি যাব না, তুমি যাদের নিয়ে যাচ্ছিলে তাদের নিয়েই যাও। মেঘ যথারীতি আইরিন আর আরিফকে নিয়ে উপরে চলে গেছে। এক এক করে মিম, তানভীর, মেঘ, আবির সবার রুম ঘুরিয়ে ছাদে নিয়ে গেল। ছাদ ভর্তি এত গাছ দেখে আইরিন খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে। আইরিনের উইশ লিস্টের প্রায় অনেক গাছ অলরেডি মেঘেদের ছাদে আছে। আইরিন আপন মনেই বকবক করে যাচ্ছে, এই গাছটা আমার আছে, ওইটা ছিল এখন নাই, এই গাছটা আমাদের বাসায় হয় না, তুমি আবার আমাদের বাসায় গেলে তোমাকে আমাদের বাসার ছাদে নিয়ে যাব। মৃদু হেসে মেঘ বলল, আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ যাবৎ বকবক সহ্য করে অবশেষে আরিফ ক্ষুব্ধ হয়ে বলল, তোদের সাথে এসে আমার নিজেকে উন্মাদ মনে হচ্ছে। গাছগাছালি নিয়ে এত আলোচনা গবেষণাগারে গবেষকরাও বোধহয় করে না। আরিন ঠাট্টার স্বরে বলল, তুই ভালো মানুষ ছিলি কবে? আরিফ অগ্নি দৃষ্টিতে তাকাতেই আইরিন ভেঙচি কাটল। মেঘ হেসে বলল, আচ্ছা গাছ নিয়ে আর কথা বলবো না, তোমার যে বিষয়ে কথা বলতে ইচ্ছে করে সেই বিষয়েই বলো। আরিফের রাগ মুহূর্তেই গায়েব হয়ে গেছে। সহসা অস্ফুট কণ্ঠে বলল, এই না হলে আমার আইরিন সঙ্গে সঙ্গে আরিফের মুখ চেপে ধরে ফেলল। মেঘ আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে আইরিনকে শুধালো, আরিফের মুখ চেপে ধরছো কেন? পুনরায় আরিফকে শুধালো, কি বলতে চাইছিলে বলো তো? ভা ভা মানে কি? আরিফ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, ভালো বোন। মেঘ ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে শুধালো, সত্যি? তাহলে আইরিন মুখ চেপে ধরেছে কেন? আইরিন খুব হিংসুটে, ও নিজেকে ছাড়া আর কাউকে ভালো বলতে দিবে না। তোমাকে ভালো বলে ফেলেছি এটা ওর সহ্য হয় না। আইরিন বিপুল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে আর ভেতরে ভেতরে ফুটছে। বিড়বিড় করে বলল, ওকে বসায় চল, তারপর তোকে বুঝাবো। মেঘ, আইরিন, আরিফ তাদের পড়াশোনা, ভার্সিটি লাইফ আর স্কুল লাইফ নিয়ে গল্প করছে। এদিকে আবির, তানভীর, আসিফ সোফায় বসে বসে গল্প করছে। আবিরের ব্যবসা, তানভীরের রাজনীতি, আসিফের জব লাইফ নিয়েই নানান আলোচনায় মগ্ন। জান্নাত হালিমা খান ও আকলিমা খানের সাথে খাবার পরিবেশনে সাহায্য করছে। মাহমুদা খান, ওনার হাজবেন্ড এবং বাকিরা আলী আহমেদ খানের রুমে টুকটাক কথা বলছেন। মাহমুদা খানকে আলী আহমেদ খান নতুন করে সবার পরিচয় দিচ্ছেন। যদিও মাহমুদা খান সবাইকে আগে থেকেই চেনেন। আলী আহমেদ খান হঠাৎ প্রশ্ন করলেন, তোর ছেলে মেয়ে কি তিনজনই? মাহমুদা খান মৃদুস্বরে বললেন, না, আমার আলহামদুলিল্লাহ 2 ছেলে 2 মেয়ে। মোজাম্মেল খান শুধালেন, আরেক মেয়ে কোথায়, নিয়ে আসলি না কেন? বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, কানাডা থাকে। ইকবাল খান আশ্চর্য নয়নে তাকিয়ে বললেন, আপা, তোমার এক মেয়েকে বিয়েও দিয়ে ফেলেছ? মাহমুদা খান মলিন হেসে বললেন, আলহামদুলিল্লাহ, 1 বছরের একজন নাতিও আছে। মোজাম্মেল খান বোনের কথায় রীতিমতো ভিড়মি খেল। আলী আহমেদ খান মালিহা খানের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালেন, আমার ছেলেকে এবার বিয়ে করানো দরকার, কি বলো? মালিহা খান কিছুটা তপ্তস্বরে বললেন, আবির ফেরার পর থেকে আপনার কাছে আমি এই কথাই বলেছি, কিন্তু আপনি তো আমার কথার গুরুত্বই দিচ্ছেন না। আমার ছোট বোন দাদি হয়ে গেছে, আর আমি এখনো ছেলের বউয়ের মুখে আব্বাজান ডাকে শুনতে পারলাম না। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন,
কোনো মেয়ে কি পছন্দ হয়েছে ভাইজান, দেখেছ কি? হ্যাঁ, মেয়ে আমার পছন্দ করাই আছে, আবির শুধু হ্যাঁ বললেই হবে। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, মেয়েকে কি করে? আলী আহমেদ খান ঠাট্টার স্বরে বললেন, মেয়ে তুমিও দেখেছিলে, এবার আমিও দেখেছি, এখন দেখি ছেলে কি করে। মোজাম্মেল খান আবারও প্রশ্ন করলেন, ভাইজান তুমি কি শাকিল সাহেবের মেয়ের কথা ভাবতেছ? মালিহা খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, শাকিল সাহেবকে? ইকবাল খান উত্তর দিলেন, ভাইজানের ব্যবসায়িক বন্ধু। মেয়ে দেখতে কেমন? মাশাল্লাহ ভাবি, মেয়ে দেখার মতো, আপনি দেখলে চোখ ফেরাতে পারবেন না, যাকে বলে আগুন সুন্দরী, তার উপর বাবা মায়ের একমাত্র মেয়ে বলে কথা। মালিহা খান ঠান্ডা কণ্ঠে জানালেন, না, আমার ছেলের বউ আমাদের মতো সাধারণ, অবশ্যই মিশুক হতে হবে। যে আগুনের আশেপাশে ভিড়তেই পারবে না, সে আগুনে আমার ছেলেকে পুড়তে দিব না। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমার ছেলে বিয়ের জন্য রাজি হলে তারপর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা যাবে। এদিকে মাহবুদা খানের বুকের ভেতর থাকা হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। উনি এতদিনে আবিরকে যতটুকু চিনেছেন, আবির মেঘকে না পেলে আবিরও বাঁচবে না, যে কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবে। মাহবুদা খান আলী আহমেদ খানের সামনে মুখ ফুটে কিছু বলতেও পারছেন না, আবার চুপচাপ কথাগুলো হজমও করতে পারছেন না। অন্যদিকে মিম সোফায় বসেছিল। আবিররা সোফায় এসে বসতেই মিম কিছু একটা ভেবে তড়িঘড়ি করে উঠে পায়ে ব্যথা নিয়েই দৌড়ে রান্নাঘরে গেল। উত্তেজিত কণ্ঠে শুধালো, আম্মু বাসায় কলা আছে? হ্যাঁ, কেন? আমার একটা কলা দাও তো। ভাত খাওয়ার সময় কলা দিয়ে কি করবি? খাবো, এখনই দাও, একটা না দুটো কলা দিও। আকলিমা খান কপাল কুঁচকে মিমের দিকে তাকিয়ে কিছু না বলে দুটো কলা বের করে দিল। সঙ্গে সঙ্গে হালিমা খান মিমকে বললেন, মিম, ছাদ থেকে ওদের ডেকে নিয়ে আয় তো মা। মিম ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, অবশ্যই, এক্ষুনি যাচ্ছি। মিম কলা খেতে খেতে সিঁড়ি দিয়ে উঠছে, মুহূর্তেই যেন পায়ে ব্যথার কথা সম্পূর্ণ ভুলে গেছে। ছাদের দরজা থেকেই ডাকলো, আপু, মামুনি তোমাদের ডাকছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা যাচ্ছি, কিন্তু তুই এখানে আসলি কিভাবে? এভাবেই। মেঘ আর আইরিন গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামছে। আরিফ মিমের শারীরিক অবস্থা বোঝার জন্য এক পলক মিমের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। মিম যদি বুঝতে পারে আরিফ ইচ্ছাকৃত মিমের দিকে তাকিয়েছে, তাহলে এবার শিওর আইলার মতো তাণ্ডব শুরু করে দিবে। আরিফ ফোনের দিকে মনোযোগ দিয়ে মিমকে পাশ কাটিয়ে চলে গেছে। আরিফ 4-5টা সিঁড়ি নামতেই হঠাৎ স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক সিঁড়ি নেমে সামনে থাকা আইরিনের 2 কাঁধে ধরার চেষ্টা করে। আরিফের ভর আইরিন না নিতে পেরে হুমড়ি খেয়ে পড়তে নেয়। মেঘ তাড়াতাড়ি আইরিনকে ধরে ফেলে। ততক্ষণে আরিফও নিজের শক্তি দিয়ে কোনো রকমে স্থির হয়েছে। পায়ের 2-3 জায়গায় ঘষা খাওয়ায় আরিফের পা জ্বলছে। সেদিকে না তাকিয়ে আরিফ পেছনে তাকাতেই দেখল একটা সিঁড়িতে কলার বাকল অক্ষত অবস্থায় পড়ে আছে। এর আগের সিঁড়িটাতেই আরিফের পা পড়েছিল। মিম কলা দুটো খেয়ে পর পর 2 সিঁড়িতে বাকল ফেলেছে, যেন যে কোনো একটাতে আরিফ স্লিপ খায়। মেঘার আইরিন আগে নেমে যাওয়ায় এবং আরিফের মনোযোগ ফোনে থাকায় মিমের কাজে বেশ সুবিধা হয়েছে। আরিফ চোখ তুলে মিমের দিকে তাকাতেই মিম নিজের 2 হাত ছেড়ে এমন ভাব নিল যেন সে বিশাল কিছু করে ফেলেছে। আরিফের রাগ হলেও সে প্রকাশ করল না। আইরিন নিজের মতো করে আরিফকে বকছে। আইরিন ভেবেছে আরিফ ইচ্ছে করেই আইরিনকে ধাক্কা দিয়েছে। আরিফ সেসবে পাত্তা না দিয়ে মেঘদের পাশ কাটিয়ে নিচে চলে গেছে। মিম নেমে এসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আইরিন আপু, তুমি কি ব্যথা পেয়েছো? মেঘ সন্দেহের দৃষ্টিতে মিমকে দেখেও কিছু বলল না। নিচে নামতেই দেখলো সবাই খাবার টেবিলে বসা। আজ ডাইনিংয়ে আরো 5টা চেয়ার অ্যাড করায় জায়গা তুলনামূলক কম। পুপ্পিদের পাশে 2টো চেয়ার ফাঁকা, আবিরের পাশে একটা চেয়ারও ফাঁকা। আইরিন তার মায়ের পাশে গিয়ে বসলো। মিম পুপ্পিদের পাশের চেয়ারে বসতে বসতে মেঘকে চোখ দিয়ে ইশারা করলো যেন আবিরের পাশে গিয়ে বসে। মেঘ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এর মধ্যে আবির 2 বার তাকিয়েছে, কিন্তু মেঘের নজর অন্যদিকে। তানভীর আবিরের পাশের চেয়ারটা ইশারা করে মোলায়েম কণ্ঠে মেঘকে বলল, বনু, এখানে এসে বস। সঙ্গে সঙ্গে আলী আহমেদ খানও বললেন, বসো বসো, খাওয়া শুরু করি।
মেঘ আকপাছ না ভেবে আবিরের পাশে গিয়ে বসলো। অজানা এক অনুভূতিতে মেঘের মন শিউরে উঠছে। তীর তীর করে কাঁপছে মেঘের হাত। আবির মেঘের হাতের দিকে নজর বুলায়, আর চোখে মেঘকে কয়েক মুহূর্তে পর্যবেক্ষণ করে। মেঘের কাঁপাকাঁপি দেখে আবির ব্যান্ডেজ করা হাত নিয়ে নিজেই মেঘের প্লেটে খাবার তুলে দিল। আচমকা মেঘের সঙ্গে হাতের স্পর্শ লাগতেই মেঘ কারেন্টে শক খাওয়ার মতো আঁতকে ওঠে। মুহূর্তেই হাত ছিটকে সরিয়ে নিয়েছে। অকস্মাৎ মেঘের এরকম আচরণে আবির কপাল গুটিয়ে অবাক চোখে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। খাওয়ার মধ্যে প্রয়োজনের বাহিরে কেউই কোনো কথা বলেনি। মিমের সাথে দু একবার আরিফের চোখাচোখি হয়েছে। মিম প্রতিবারই ভেঙচি কেটে সহসা অন্যদিকে তাকিয়ে পড়েছে। আলী আহমেদ খান খাবার শেষ করে কলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে বললেন, আমি খানবাড়ির সবার উপস্থিতিতে আমার ছেলের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছি। আমার ছেলের সম্মতি থাকলে আমি সামনের ঈদ নাগাদ ছেলের বউ ঘরে তুলতে চাই। আলী আহমেদ খানের কথাগুলো আবিরের মনের সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়েছে। আবিরের চোখে মুখে অন্ধকার নেমেছে, কপালে কয়েক স্তর ভাঁজ পড়ে গেছে। এদিকে মেঘের নিঃশ্বাস গলায় আটকে গেছে। অবিরত ঢোক গিলে নিঃশ্বাস নেওয়ার প্রবল চেষ্টা করছে। তানভীর, আসিফ, আরিফ, জান্নাত, আইরিন, মিম সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সবার মনে উত্তেজনা আর ভয় একসঙ্গে কাজ করছে। আলী আহমেদ খান পুনরায় শুধালেন, আবির, এখন বিয়ে করতে তোমার আপত্তি আছে? শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। মস্তিষ্ক জুড়ে বিচরণ করা পরিকল্পনাগুলো এলোপাথারি ছুটছে। পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দপদপ করে কাঁপছে। আব্বু, চাচ্চু সহ খানবাড়ির প্রায় সব সদস্য আজ এখানে উপস্থিত। বহু কাঠখড় পুড়িয়ে আবির ফুপ্পিকে প্রথমবারের মতো বাসায় আনতে সফল হয়েছে। আবির যতটা চেষ্টা প্রকাশ্যে করেছে তার থেকে অনেক বেশি চেষ্টা গোপনে করেছে। ফুপ্পির সাথে প্রথমবার দেখা হওয়ার পর থেকে মালিহা খানকে দিয়ে আবির যথাসাধ্য আলী আহমেদ খানকে বোঝানোর চেষ্টা করে আসছে। এতদিনে ভাই বোনের সম্পর্ক মোটামুটি ঠিক হতে শুরু করেছে। এমতাবস্থায় আবির কোনোভাবে নতুন করে ঝামেলা চাইছে না। বর্তমানে আবিরের অবস্থান অনুসারে মেঘের কথা বাসায় জানানো যাবে না। আব্বু চাচ্চুর কাছে মেঘকে চাওয়ার মতো মিনিমাম যোগ্যতাও আবিরের নেই। আর যাই হোক, আবির মেঘের ব্যাপারে না শব্দ শুনতে নারাজ। এদিকে টেনশনে মেঘের হাত পা ঠান্ডা হয়ে গেছে। আবির বিয়েতে রাজি হয়ে গেলে আর যে কোনো ক্রমে অন্য মেয়ের সাথে আবিরের বিয়ের কথা হলে মেঘের কি হবে সেটা ভেবেই মেঘ ডিপ্রেশনে চলে যাচ্ছে। পাশাপাশি বসায় আবিরের দিকে ঠিকমতো তাকাতে পারছে না। আবিরের রিয়াকশনও বুঝতে পারছে না। কিছু মুহূর্তের জন্য খাবার টেবিলে পিনপতন নীরবতা চলল। অবশেষে আবির ছোট করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আপাতত বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত না। আমি কি তোমাকে এখনই বিয়ে করতে বলছি নাকি? ঈদ পর্যন্ত সময় নাও, মানসিকভাবে প্রস্তুত হও। আবির আকপাজ না ভেবে বলে উঠল, সরি আব্বু, ঈদ নাগাদ সময় আমি নিজেকে গোছাতে পারবো না। আমার আরো সময় লাগবে। কতদিন? আগামী 1 বছর আমি বিয়ে নিয়ে ভাবছি না। আরো 1 বছর? তুমি বাড়িতে আসছো প্রায় 1 বছর হতে চলল। তাছাড়া তোমার বিয়ের বয়সও হয়েছে। তোমার আম্মু অনেকদিন যাবতই আমাকে বলছিল আমার উচিত বাবা হিসেবে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা। কিন্তু আব্বু, আমি এখন কোনো অবস্থাতেই বিয়ে করতে পারবো না। বিয়ে করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। কেন হবে না? যদি ইনকামের কথাও চিন্তা করি, তুমি প্রায় 8-9 মাস যাবত আমাদের পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজস্ব ব্যবসা সামলাচ্ছ। তোমার পার্সোনাল ইনকাম বাদ দিলাম। আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে তোমাকে যে স্যালারিটা দেওয়া হয়, আমি আশাবাদী তা দিয়ে তুমি তোমার বউ নিয়ে দিব্যি চলতে পারবে। প্রয়োজনে বিয়ের পর তোমার স্যালারি বাড়ানো হবে। ব্যবসার দায়িত্ব এখন তোমার কাছে। তোমার যা প্রয়োজন তার সবটাই তুমি নিতে পারো। এরপরে যদি সমস্যা মনে হয় তাহলে আমি তো আছি। বিয়ের সম্পূর্ণ খরচ না হয় আমিই দিলাম। আবির মলিন হেসে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রয়োজনে 1 বছরের জায়গায় 2 বছর পর বিয়ে করব। তবুও বিয়ের জন্য আমি কারোর কাছ থেকে 1 পয়সাও নিব না। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বলে উঠলেন, যদি টাকার জন্য বিয়েই করতে সমস্যা হয় তাহলে তোমার আব্বুর বা আমার অ্যাকাউন্ট থেকে চাইলে তুমি তোমার প্রয়োজনীয় অ্যামাউন্ট ধার নিতে পারো। তারপর ধীরে ধীরে পরিশোধ করে দিও। তোমার আব্বু তোমাকে বিয়ে করাতে চাইছেন, তোমার রাজি হওয়া উচিত। মোজাম্মেল খান একটু থেমে পুনরায় বললেন, আর মেয়েটা তোমার অপরিচিত কেউ না। মোজাম্মেল খানের কথায় আবির আঁতকে উঠল। মুহূর্তেই মাথায় চিন্তারা ঘুরপাক খেতে শুরু করলো।
সহসা হৃদস্পন্দন জোরালো হয়ে গেছে। মনের গহীনে একটা চিন্তা বারবার উকি দিচ্ছে। আব্বু চাচ্চু কি কোনোভাবে মেঘের কথা বলতে চাইছেন? অন্যমনস্কতায় আবির রৌষ্ঠ যুগল কিছুটা প্রশস্ত হলো। নিপুণ কৌশলে আবির নিজের অল্প বিস্তর হাসিটাকে আড়াল করে গুরুতর কণ্ঠে শুধালো, কে সে? মোজাম্মেল খান অবলীলায় বলতে শুরু করলেন, শাকিল সাহেবকে তো তুমি চেনই, ওনার মেয়ে সারাকেও অবশ্যই দেখেছ, মাঝে মাঝে অফিসেও আসে। গতকাল তোমার অসুস্থতার কথা শুনে শাকিল সাহেব অফিসে আসছিলেন, তারপর নিজে থেকেই সারার সঙ্গে বিয়ের সম্বন্ধের কথা বলেছেন। যদিও ভাইজান তেমন কিছু বলেনি, বাসায় আলোচনা না করে ওনাকে কিছু জানানো ঠিক হবে না। বাসার সবার ও তোমার মতামত থাকলে ওনাদের বাসায় দাওয়াত করা হবে। মেয়ে অপছন্দ হওয়ার মতো কিছুই নেই, তারা আসলে এঙ্গেজমেন্টটাও না হয় করে নেওয়া যাবে। সারার কথা শুনে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। মনের কোণে যে এক টুকরো সুখের আভা সুখে দিয়েছিল তা যেন মুহূর্তেই বিলুপ্ত হয়ে গেছে। পায়ের রক্ত মাথায় উঠে গেছে, গায়ের রক্ত টকবক করে ফুটছে। মেঘ তানভীর দুই ভাই বোনই অসহায় মুখ করে আব্বুর মুখে চেয়ে আছে। মেঘ পাশে তাকিয়ে এক পলক আবিরকে দেখছে, পুনরায় এক পলক আব্বুকে দেখছে। উপস্থিত সকলের মনেই অস্থিরতা। এতক্ষণ যাবৎ একটুর জন্য হলেও মনে হয়েছিল তারা আবিরের মতামত জানতে চাইবে, কিন্তু মোজাম্মেল খানের মুখে এঙ্গেজমেন্টের কথা শুনে সকলেই থতমত হয়ে গেছে। ফুপ্পিরা সকলে মুখ চাওয়াচাওয়ি করছে। সবাই সবার দিকে তাকালেও আবিরের দৃষ্টি প্লেটের দিকেই স্থির। আবির রাগে দাঁতে দাঁত চেপে ধরেছে। কপালের দুপাশের শিরা উপশিরাগুলো দ্রুত গতিতে লাফাচ্ছে, গলার রগগুলো ফুলে উঠেছে। সারা মেয়েটা ইদানিং ঘন ঘন অফিসে আসছিল। ওনাদের সাথে কোনো মিটিং বা যে কোনো আলোচনাতেই সারা শাকিল সাহেবের সঙ্গে আসতো। প্রথম দিন ফর্মালিটি করে আবির সারার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিল, এক কাপ কফি অফার করেছিল। মিটিংয়ে যাওয়ার আগে আবির কাউকে কফি দেওয়ার কথা বলেও গিয়েছিল, কিন্তু পরবর্তীতে ব্যস্ততার জন্য সারার সঙ্গে আর কোনোই কথা হয়নি। সেই থেকেই সারা প্রায় অফিসে আসতো, যেচে আবিরের সাথে কথা বলার চেষ্টা করত। আবির ব্যস্ততা দেখিয়ে সবসময় ইগনোর করত। সারা বেশ কয়েকবার আবিরের নাম্বারও চেয়েছে, কিন্তু আবির দেয়নি। সেই মেয়ের সঙ্গে বাবা চাচা আবিরের বিয়ের কথা ভাবছে, এতেই আবিরের মেজাজ তুঙ্গে। আবির মুখ ফুলিয়ে শ্বাস টানল, নিজেকে নিয়ন্ত্রণ করার শেষ চেষ্টা করল। দীর্ঘশ্বাস ছেড়ে কণ্ঠ 4 গুণ ভারী করে বলল, আমি বিয়ে করব না মানে করবই না। আগামী 1 বছর এই বাড়িতে কোনো প্রকার বিয়ের আলোচনা শুনতে চাই না। শাকিল সাহেবের মেয়ে হোক আর যে সাহেবের মেয়ে হোক, আজকের পর থেকে অফিসিয়ালি কার্যক্রমের সদস্য ব্যতীত অফিসে যেন কোনো মেয়ে না আসে। আর অনুগ্রহ করে আমার বিয়ে নিয়ে আপনারা আলোচনা বন্ধ করুন। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, তুমি কথা শেষ করতে দিবে তো? আব্বু, আমি আর কোনো কথা শুনতে বা বলতে চাইছি না। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়ে এঙ্গেজমেন্ট পর্যন্ত ফিক্সড করে ফেলেছেন, আর এখন আমার মতামত জানতে চাইছেন? বাহ, অসাধারণ। মালিহা খান শান্ত স্বরে বললেন, আবির, আব্বুর সাথে এভাবে কথা বলছিস কেন? কথা বললেই তো বিয়ে হয় না। ওনারা তো তোর সিদ্ধান্ত জানতেই চাইছেন। আম্মু, এটাকে সিদ্ধান্ত জানতে চাওয়া বলে না। ওনারা ওনাদের মর্জি আমার উপর চাপালেই আমি ওনাদের সব সিদ্ধান্ত মানতে পারবো না। আর যদি আমার সিদ্ধান্ত জানতেই চাও, তাহলে আমি বলছি আগামী 1 বছর আমি বিয়ে করতে পারবো না। এ ব্যাপারে আমার সামনে অথবা আড়ালে কোনো রকম কথা যেন না হয়। আলী আহমেদ খান উঠে যেতে যেতে ভারী কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ধন্যবাদ। মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, ছেলে মেয়ে বড় হয়ে গেলে নিজের মর্জিতে চলতে চায়, বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে যায়। বড়দের সিদ্ধান্ত তখন তাদের কাছে মূল্যহীন মনে হয়, কাউকেই পরোয়া করে না। আবির ঠোঁট বেঁকিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, পারলে নিজের মেয়েকে আমার কাছে দিয়ে দেন, তারপর দেখুন আপনাদের সিদ্ধান্তের মূল্য দেয় কিনা। নিজের মেয়ের কথা তো একবারও বললেন না। কোথাকার কোন মেয়েকে আমার ঘাড়ে গুছিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। তাতে রাজি হয়নি বলে আমি অবাধ্য সন্তান হয়ে গেছি? বাহ শ্বশুর আব্বু, বাহ। আপনার মেয়েকে বিয়ে দিলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আজ এই মুহূর্তে বিয়ে করে ফেলবো। মোজাম্মেল খান বিড়বিড় করতে করতে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেছেন। আবির একবার চাচুর দিকে তাকালো। ভিড় করে কথা বলার কিছুই আবির বুঝলো না। চোখ ঘোরাতেই তানভীরের চোখে চোখ পড়ল। আবির তানভীরকে দেখেই সিম্পলি স্মাইল দিল। তানভীরের মুখে গাম্ভীর্যতা লেগেই আছে। আবির ফুপ্পিদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা খাচ্ছ না কেন? খাও খাও।
সবাই স্তব্ধ হয়ে বসে আছে, শুধু আশপাশে চোখ বোলাচ্ছে। ইকবাল খান, মালিহা খান, আকলিমা খান উপস্থিত আছে বিধায় কেউ কিছু বলতে পারছে না। সবার মনমরা ভাব দেখে আবির ঠাট্টার স্বরে বলল, সামনের বছর আমার বিয়ে, তোমাদের সবার দাওয়াত। এখন থেকেই বিয়ের প্রিপারেশন শুরু করো। বিয়ে আমার ধুমধাম করেই হবে। আইরিন আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা ডান্স শেখা শুরু কর। আমার বিয়েতে ঠিক মতো নাচতে না পারলে তোদের খবরই আছে। আবিরের কথা শুনে সবাই না চাইতেও হেসে ফেলল। নিজের বিয়ের দাওয়াত নিজেই দিচ্ছে, আবার নাচার জন্য বোনদের রীতিমতো থ্রেট দিচ্ছে। এমন কাণ্ড একমাত্র আবিরই করতে পারে। আরিফ মজা করে বলল, ভাইয়া, আমরা কি দোষ করেছি? ছেলে বলে কি আমরা নাচতে পারবো না? আবির হেসে বলল, অবশ্যই নাচবি। তোদের বেশ কিছু লুঙ্গি কিনে দিব, তখন সবগুলো মিলে লুঙ্গি ডান্স দিস। মালিহা খান তপ্তস্বরে বললেন, আবির, তোর আব্বুর কথা? আবির গম্ভীর কণ্ঠে শুধু বলল, আম্মু। মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছু বলবো না। এই তো আমার লক্ষ্মী আম্মু। আলী আহমেদ খান কিছুক্ষণ আগে রুমে গেছেন। আলী আহমেদ খানকে দেখতে মালিহা খানও এবার নিজের রুমে চলে গেছেন। আবির আর চোখে নিজের প্রেয়সীর দিকে এক নজর তাকালো। মেঘ মাথা নিচু করে ভাতের প্লেটে আঙুল বোলাচ্ছে। বাকিদের মুখে হাসি থাকলেও মেঘের মনে কালবৈশাখী ঝড় বইছে। আব্বু আর বড় আব্বু যেভাবে বিয়ের কথা বলছিল, আবির ভাই রাজি হলে বিয়ে হয়েছে তো। এদিকে আবির ভাইয়ের মনে মেঘ আছে কিনা এই বিষয়ে মেঘের মনে সন্দেহ আছে। মেঘের প্রতি আবিরের মনে ভালোবাসা নাকি ভালো লাগা? 1 বছর পর কি আদেও আবির মেঘকে বিয়ে করবে, নাকি অন্য কোনো মেঘে বিয়ে করে ফেলবে? সেসব ভেবেই মেঘের মন আরো বেশি খারাপ হচ্ছে। মেঘের বারবার শুধু মনে হয় অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটছে সে। আবিরের মনের কথা জানতে করা এক কর্মকাণ্ডে আবিরের এই অবস্থা হয়েছে। এখন সে কি করবে? মেঘের হাবভাব দেখে আবির মেঘের দিকে সরাসরি তাকালো। কণ্ঠ খাদে নামিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ভাতের প্লেটে কি আবার চাষ করবি? মেঘ বিস্মিত সমেত চোখ তুলে তাকালো। মোহনীয় সেই দৃষ্টি। ফুপিরা আসবে শুনে মেঘ সকাল সকাল গোসল করে সাজুগুজু করেছিল। এখন সেই সাজ অনেকটাই বিনয় হয়ে গেছে, তবু আবির মেঘের চোখের গভীরে অক্লান্ত দৃষ্টিতেই চেয়ে আছে। আশপাশ থেকে অন্যদের কণ্ঠস্বর কানে আসতেই আবির নড়ে চড়ে বসল। চোখে চোখ রেখেই শান্ত স্বরে বলল, পারিপার্শ্বিক ব্যাপারে কান না দিয়ে চুপচাপ খাবার শেষ কর। মেঘ অসহায় দৃষ্টিতে আবিরকে পরখ করল, মনে মনে নিজেকে আওড়ালো। মানুষটা এমন কেন? এত কিছু পরেও একটা মানুষ এতটা স্বাভাবিক কিভাবে থাকতে পারে? মেঘ পুনরায় মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। খাবার টেবিলে তেমন কোনো কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করে ফুপ্পিরা কিছুক্ষণ গল্প করে বিকেলের দিকেই বাসায় চলে গেছে। যাওয়ার সময় আলী আহমেদ খান গিফটের পরিবর্তে সবাইকে টাকা দিয়ে দিয়েছেন। সন্ধ্যার পর পর মেঘ ঘুমিয়েছিল। সেই ঘুম ভেঙেছে রাত 11:30 নাগাদ। মেঘ ঘুমিয়েছিল। সেই ঘুম ভেঙেছে রাত 11:30 নাগাদ।